আজকে আমি মূলত আলোচনাটা করতে যাচ্ছি দুইটা সেক্টরে, একটি হচ্ছে এডুকেশনাল এমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। আমার আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে, আপনারা ডায়ালগ অর্গানাইজ করছেন, আপনারা এই আলোচনাটা শুরু করার প্রেক্ষিতে আমাদের কিছু পরিসংখ্যান দিলেন, কাপল অফ স্ট্যাটিস্টিক্স দিলেন, এবং সেখানে বললেন যে আমাদের একটা হিউজ চাঙ্ক অফ গ্র্যাজুয়েট আছে যারা আসলে শ্রমশক্তি বা যেটাকে আমরা লেবার ফোর্স বলি সেটাতে ইনকর্পোরেটেড না। প্রশ্ন হচ্ছে যে আমাদের জব মার্কেট বা গ্র্যাজুয়েট যে মার্কেটটা বের হচ্ছে সেটা প্রচন্ড পরিমাণ কয়েকটা ভার্সিটি কেন্দ্রিক। আজকে আপনার এখানে যখন আমি রিপ্রেজেন্টেশন গুলো দেখলাম, মোস্ট অফ দ্য রিপ্রেজেন্টেশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, মোস্ট অফ দ্য রিপ্রেজেন্টেশন হচ্ছে কয়েকটা স্পেসিফিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। কেন আজকে যদি এখানে আমি এক নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্ট না, ধরে নিলাম আমি একজন ফ্যাকাল্টি, বা ধরে নিলাম আমি নর্থ সাউথকে রিপ্রেজেন্ট করি, একইভাবে এখানে প্রাইম ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট বা ফ্যাকাল্টিও থাকতে পারে, একইভাবে এখানে ড্যাফোডিলসও আসতে পারে। এই জায়গাটাতে কেন আমাদের সাত কলেজের কেউ নেই? তারাও কিন্তু গ্র্যাজুয়েট, তারাও কিন্তু বের হচ্ছে, তারাও কিন্তু জব মার্কেটের সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারছে না। সবচেয়ে বড় কথা, আমরা যত স্কিলস নিয়ে কথা বলি, আমি আপনাকে খুবই গতানুগতিক অ্যান্সার দিতে পারি যে আসলে দেখেন আমাদের সফট স্কিলস গুলো ভালো না, আমরা স্কিলস গুলোকে গ্রো করতেছি না, স্কিলস নিয়ে কাজ করা হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে স্কিলস নিয়ে কাজ হচ্ছে, কাজ যে হচ্ছে না তা না, আপনি হাজারটা এরকম কেস দেখতে পারবেন, বাট সেটার পরবর্তী যে ফিডব্যাকটা, সেই ফিডব্যাকটা কি এই প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছাচ্ছে? আজকে যদি কোনো একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের জব হয়, সেই জবটা বুয়েট, কুয়েট, চুয়েট, এমআইএসটি পর্যন্ত সীমাবদ্ধ, কিংবা কয়েকটা প্রাইভেট পর্যন্ত। সেখানে যদি আমি চলে যাই পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, সেখান থেকে গ্র্যাজুয়েটটা সেই সুযোগটা পাচ্ছে না। সো আপনাকে সবার আগে ডিসেন্ট্রালাইজেশন অফ স্কিলস করতে হবে। আপনি শুধুমাত্র বললেন যে আপনি ডিসেন্ট্রালাইজ করবেন, এই পৃথিবীর সবকিছুকে আপনি অর্গানাইজেশন গভর্নেন্স চেঞ্জ করে আনবেন, আপনাকে অনেক মাইক্রো লেভেলে কাজ করতে হবে। গভর্নেন্স নিয়ে কাজ করাটা এখন আমাদের কাছে শুধুমাত্র ম্যাক্রো লেভেলে চিন্তা করে লাভ নেই, আমাদেরকে স্পেসিফাই করতে হবে যে এই জায়গায় আমরা স্পেসিফাই কিছু স্টুডেন্টসের জন্য এরকম কিছু ইনিশিয়েটিভস নিব। তখন যখন এই ইনক্লুসিভ সোসাইটিতে আমরা তৈরি করতে পারবো, আপনি তখন স্কিল গ্যাপটাকে ডিল করতে পারবেন। সমস্যাটা স্কিল নিয়ে না, সমস্যা হচ্ছে স্কিলটা কতজনের কাছে পৌঁছাচ্ছে। আপনি যদি প্রপারলি তাদেরকে স্কিলস গুলো শেখান এবং তারপর তাদেরকে জব মার্কেটের মধ্যে ইনক্লুসিভ করেন, এবং এখানে অবশ্যই মাইন্ড সেটআপ চেঞ্জ করার একটা বড় ব্যাপার আছে। আমাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি কাজ করে যে আমরা যখন সিভি দেখি, আমরা পাবলিকের সিভিকে সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। আমি নিজে পাবলিক স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স স্টুডেন্ট। আমি নিজে দেখেছি যে যখন সিভি সর্টিং হয় তখন কিভাবে দেয়ার ইজ পাবলিক প্রাইভেটের মধ্যে একটা বড় বৈষম্য কাজ করতেছে। আপনি যদি এই বৈষম্যগুলোকে নিয়ে আলোচনা না করেন এবং আপনি যদি ওই পজিশনে বসে, যেখানে আপনি আপনার হায়ারিং পাওয়ার আছে, যে আপনি হায়ার করতে পারতেছেন, আপনি বারবার চিন্তা করতেছেন যে না আমি পাবলিকের ইউনিভার্সিটির স্টুডেন্টকেই নিব, আপনি তাদেরকে সুযোগ দিচ্ছেন না, আপনার আসলে ওই স্কিল গ্যাপটা বা জব গ্যাপটা কখনোই ফিল আপ হবে না। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং। আমার কাছে মনে হয় যে এডুকেশন এন্ড এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপনাকে আসলে অনেক বেশি দ্রুত ছড়ায় যেতে হবে। আপনার ডিগ্রি কলেজের স্টুডেন্টসরা আপনার গ্র্যাজুয়েট, তারাও দিনের শেষে গ্র্যাজুয়েট হিসেবে কাউন্টেবল। তো এই মানুষগুলোকে আপনি কিভাবে মেইন স্ট্রিমের মধ্যে ইনকর্পোরেট করবেন, এটা আপনার দায়িত্ব, এটা সরকারের পক্ষ থেকে দায়িত্ব। তো এই স্পেসিফিক জিনিসগুলোকে আপনাকে প্রমোট করতে হবে। সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা অনেক ফ্ল্যাশি কথাবার্তা বলি, আমরা ফ্ল্যাশি জিনিসপত্র করতে পছন্দ করি, এবং আমরা মনে করি যে হঠাৎ করে এরকম একটা ফ্ল্যাশি ডিসিশন নিলে জিনিসটা খুব ইম্প্যাক্টফুল হবে। যেমন এর মধ্যে এরকম একটা অদ্ভুত সিদ্ধান্ত মাঝখানে আসছিল যে আপনি যদি দ্বিতীয় গাড়ি কিনেন তাহলে আপনার উপর কার্বন ট্যাক্স আসবে। এখানে লর সবচেয়ে বড় ভুল হচ্ছে একজন মানুষ কখনো নিজের নামে দ্বিতীয় গাড়ি কিনতেছে না। আমার যদি ফ্যামিলি মেম্বার থাকে, আমি ফ্যামিলি মেম্বার নামে গাড়ি কিনতেছি। এখানে লটা হওয়া উচিত প্রত্যেকটা হাউস হোল্ডে, প্রত্যেকটা বাড়িতে একটার বেশি গাড়ি থাকলে আপনি ডাবল ট্যাক্স দিবেন না। এই যে লটাকে আমরা বানাইলাম, আমরা মনে করলাম আমরা প্রচন্ড ফ্ল্যাশি একটা ল তৈরি করে ফেললাম এনভায়রনমেন্ট সেক্টরে, যে না আমরা গাড়ির উপর ট্যাক্স দিচ্ছি, আমরা ইলেকট্রিক ভেহিকেল প্রমোট করতেছি, আমরা অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছি। কিন্তু আলটিমেটলি এই লটাকে যখন আমি ইম্প্যাক্টফুল জায়গায় রাখার চেষ্টা করব, এই ল বা পলিসির আসলে কোনো ইম্প্যাক্ট নাই। একইভাবে আমরা কি করলাম, আমরা হঠাৎ করে ডিসিশন নিলাম যে সেন্ট মার্টিনে আমরা এত একটা অ্যামাউন্ট অফ টাকা চার্জ করবো, যেটাকে আমরা ইকোলজিক্যাল ফি বলি। নট নেসেসারি আপনি হুট করে একটা ইনস্টিটিউশন, যে দেশের এরকম অবস্থা, যে দেশের পভার্টির লাইনের এত বেশি সমস্যা, আপনি হুট করে এরকম একটা টুরিস্ট প্লেসকে এই জায়গাটায় নিয়ে যেতে পারেন না। আপনি এত টাকা পয়সা সেখানে ইমপ্লাই করতে পারবেন না, আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, যে ফ্ল্যাশি ডিসিশনটা আমরা নিলাম যে আমরা এত টাকা আরোপ করবো, সেটার কোনো রকম ইম্প্যাক্টফুল জায়গা আমরা দেখতে পাচ্ছি না। সো ফার্স্ট থিং হচ্ছে এনভায়রনমেন্টের ফিল্ডটা এখন অনেক বেশি মানুষের কথার উপর ডিপেন্ড করতেছে।
যে মানুষ মনে করতেছে যে আমরা যত বেশি পরিমাণে ডায়ালগ করব, যত বেশি পরিমাণে কথা বলবো তত কাজ হবে। আমি ডায়ালগের পরিপন্থী না, আমি ডায়ালগ পছন্দ করি না, ব্যাপারটা এরকম না, কিন্তু ডায়ালগের ইম্প্যাক্ট থাকতে হবে। আপনারা আলোচনা করলেন যে ঠিক আছে পলিসি এটা করব ওটা করব, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আমি কোনো মনিটরিং করতেছি না, তখন আসলে এনভায়রনমেন্ট ফিল্ডে এই জিনিসগুলো করে কোনো লাভ নেই। সো এনভায়রনমেন্ট সেক্টরটাতে প্রচুর ফান্ডস আছে, প্রচুর রিসার্চের সুযোগ আছে, প্রচুর এক্সিকিউশনের সুযোগ আছে, প্রচুর কমিউনিটি এনগেজমেন্টের সুযোগ আছে। এই জায়গাগুলোকে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি একসাথে, এবং দেন শুধুমাত্র একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, তখন জাগো ফাউন্ডেশন, ওয়ান ডিক ইনিশিয়েটিভ, এই জিনিসগুলো আসলেই ছিল। এখন যতটা না এগুলা হচ্ছে তার চেয়ে বেশি কথা হচ্ছে। আমার কাছে মনে হয় কথা এবং কাজ, দেয়ার শুড বি আ ব্যালেন্স এই দুটার মধ্যে। এটা যদি করতে পারি তাহলে আই গেস এই দুটা সেক্টরে আমরা কোনো না কোনো চেঞ্জ করতে পারবো। ধন্যবাদ।